সমস্ত ভিউয়ার্সদেরকে চিন্তাশীলের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যেটা রয়েছে বিড়াল যে প্রবন্ধটা, সেই প্রবন্ধটা আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি বিড়াল প্রবন্ধটা তোমাদের সমস্যা হবে না। তোমাদের যেটা রয়েছে সিলেবাসে যতটুকু রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল। তো এই যে বিড়াল প্রবন্ধটা কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে কমলাকান্ত এবং আর একটা চরিত্র রয়েছে, সেটা হচ্ছে মার্জার অর্থাৎ বেড়াল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ কমলাকান্ত যিনি রয়েছেন, তিনি হচ্ছে ধনী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছেন এবং বেড়াল দরিদ্র সম্প্রদায়। অর্থাৎ ধনী এবং দরিদ্রের যে ভেদাভেদ এবং যে লড়াই বা চাওয়া পাওয়ার যে পার্থক্য, সেটাই দেখানো হয়েছে এখানে। তাহলে চলো শুরু করি। আমি শয়নগৃহে চারপাইয়ার ওপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। এখানে আমি মানে কমলাকান্ত, শয়নগৃহ মানে শোবার ঘর, বেডরুম, চারপাইয়া মানে একটা খাটিয়া টাইপের, চারদিকে চারটে পা থাকবে, তার মাঝখানে দড়ি বা কাপড় দিয়ে একটা বিছানা টাইপের, বেড টাইপের। তো আমি সেই চারপাইয়াটার ওপর বসে হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। মানে হুঁকা হচ্ছে একটা নেশা জাতীয়, মানে ধূমপান করবার একটা সামগ্রী। তো সেটা হাতে নিয়ে আমি ঝিমোচ্ছিলাম, মানে কমলাকান্ত সেখানে ঝিমোচ্ছিল, ঘুমে হোক বা নেশায় হোক, কোনো কারণেই হোক ঝিমোচ্ছিল। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের ওপর। বলছে একটা ছোট্ট একটা আলো দেওয়ালের ওপর জ্বলছে। তখনকার দিনে তো তেমন বৈদ্যুতিক ব্যাপার ছিল না, তো সামান্য একটা আলো সেই দেওয়ালের ওপর জ্বলছিল, যার ছায়াটা ছিল চঞ্চল। অর্থাৎ কোনো কারণে হোক বাতিটা দুলছিল এবং ছায়াটা কিন্তু চঞ্চল ছিল। প্রেতবৎ নাচিতেছে। প্রেত মানে ভূত প্রেতের মতো ছায়াটা নাচছে, অর্থাৎ ছায়াটা যেটা, সেটা দেখে মনে হচ্ছে অনেকটা ভূত বা প্রেতের মতো। আহার প্রস্তুত হয় নাই, এই জন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম। অর্থাৎ যেহেতু খাবারটা তখনও প্রস্তুত হয়নি, সেই জন্য কথক অর্থাৎ কমলাকান্ত কি করছিলেন, হুঁকা হাতে নিয়ে নিমিলিত লোচনে, মানে চোখটা নিচু করে বা মাথাটা নিচু করে আমি ভাবছিলাম, অর্থাৎ তিনি ভাবছিলেন যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। অর্থাৎ যদি তিনি নেপোলিয়ান হতেন, সম্রাট নেপোলিয়ান হলে, নেপোলিয়ান ওয়াটারলুর যুদ্ধ হেরে গেছিলেন, তো তিনি কল্পনা করছেন আমি যদি নেপোলিয়ান হতাম তাহলে আমি কি জিততে পারতাম। এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও। অর্থাৎ ঠিক সেই সময় একটা বেড়াল চিৎকার করে উঠল ম্যাও বলে। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। অর্থাৎ তৎক্ষণাৎ কথক চেয়ে দেখলেন, কিছু বুঝতে পারলেন না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বেড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। তার হঠাৎ করে মনে হলো যে ওয়েলিংটন হয়তো বেড়াল রূপ ধারণ করে তার কাছে একটু আফিং ভিক্ষা চাইতে এসছে। আফিং হচ্ছে নেশা জাতীয় দ্রব্য, যেটা তিনি হুকাতে এতক্ষণ পান করছিলেন। ঠিক আছে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া, প্রথমে পাথরের মতো কঠিন হয়ে বলিব মনে করিলাম যে, অর্থাৎ তিনি এ কথাটা বলতে চাইলেন ওয়েলিংটনকে। ওয়েলিংটন তিনি ভেবেছেন যে বিড়াল সেজে এসে, সেই জন্য বিড়ালটাকে বলতে চাইলেন যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। অর্থাৎ তিনি তাকে ডিউক বা রাজা ভেবেছেন, তাই বলল যে আপনি জিতেছেন, সেই জন্য আপনাকে পুরস্কার দেওয়া হয়ে গেছে, আর পুরস্কার আমি দিতে পারবো না। বিশেষ অপরিমিত লোভ ভালো নয়। অর্থাৎ পুরস্কারের এত লোভ কেন করছেন, এত লোভ ভালো নয়। ডিউক বলিল ম্যাও। এমন সময় ডিউক আবার বলে উঠল ম্যাও। মানে অরিজিনালি তো ডিউক বলছে না, প্রকৃতপক্ষে সেই বিড়ালটাই বলছে, কিন্তু তিনি যেহেতু ডিউক বলে তাকে মনে করেছেন, সেই জন্য ম্যাও। তখন চক্ষু চাইয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে। তখন তিনি হঠাৎ করে ভালো করে তাকিয়ে দেখলেন এ তো ওয়েলিংটন নয়, একটি ক্ষুদ্র মার্জার। মার্জার মানে বিড়াল, অর্থাৎ একটা ছোট্ট বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। অর্থাৎ প্রসন্ন তার জন্য যে দুধটা রেখে গিয়েছিল, অর্থাৎ কতক খাবে জন্য, সেই দুধটা সে খেয়ে ফেলেছে। খেয়ে ফেলে সেখানে সে আছে, শেষ করে দিয়েছে। আমি তখন ওয়াটারলুর মাঠে বুদ্ধ রচনায় ব্যস্ত। ঠিক আছে, বুদ্ধ হচ্ছে কিভাবে সৈন্য সাজাবে। তো বলছে যখন এই বেড়ালটা এসে সব দুধগুলো খেয়ে গেছে, অর্থাৎ প্রসন্ন যে দুধটা রেখে গেছিল খাবার জন্য কমলাকান্তের, সেই দুধটা যে খেয়ে চলে গেছে, তো যখন দুধটা খেয়ে যাচ্ছিল তখন তিনি ওয়াটারলুর মাঠের সেই যুদ্ধ রচনা করছিলেন, অর্থাৎ বুদ্ধ রচনা করছিলেন এবং সেটা নিয়ে ব্যস্ত ছিলেন। সেই জন্য অত দেখি নাই, মানে তিনি ভালো করে দেখতে পাননি
যে বেড়াল এসেছে, বেড়াল এসে তার দুধটা খেয়ে গেছে। এক্ষণে মার্জার সুন্দরী মানে স্ত্রী বেড়াল, মনে রাখবি এটা এমসিকিউ আসতেই পারে, স্ত্রী বেড়াল। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনে সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে, অর্থাৎ এই যে নির্জল ভেজালহীন দুধটা যে সে খেলো, অর্থাৎ এতটুকুও জল মিশ দেওয়া হয়নি যে দুধে, সেই দুধটা খেয়ে চরম পরিতৃপ্ত হয়েছে সেই বেড়াল সুন্দরী, এবং সে কি করেছে, মনের সুখ এ জগতে প্রকটিত করবার অভিপ্রায় মানে ইচ্ছে, নিজের মনের সুখটা বা মনের যে সুখ সেটা প্রকাশ করবার ইচ্ছেতে অতি মধুর স্বরে বলিতেছিলেন ম্যাও, অর্থাৎ এই ম্যাওটার মধ্যে যেন তার সন্তুষ্টি একটা লুকিয়ে আছে, অর্থাৎ সে যে পরিতৃপ্ত হয়েছে বা সন্তুষ্ট হয়েছে এই ম্যাও শব্দটায় দ্বারাই যেন সে প্রকাশ করছে। বলিতে পারি না, বুঝি তাহার ভেতর একটু ব্যঙ্গ ছিল। তো কমলাকান্ত অর্থাৎ কথক বলছেন যে মনে হচ্ছে আমার যে একটু আমাকে হয়তো ব্যঙ্গই করছে, ব্যঙ্গ করেই হয়তো ম্যাও শব্দটা বলেছে। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেচে কেহ খায় কই, অর্থাৎ সেই বেড়ালটা যেন কমলাকান্তকে বা কথককে একটু ব্যঙ্গের চোখে দেখে এটা বলবার চেষ্টা করছিল যে কখন মানে যখন কেউ পুকুর ছেঁচে বা পুকুরের জল সমস্ত বের করে দিয়ে সেখানে মাছ ধরবার জন্য ব্যস্ত থাকে, তো মাছ পায় না, হঠাৎ করে পরে কেউ এসে সেই পুকুর থেকে মাছ নিয়ে চলে যায়, অর্থাৎ এক পক্ষ জলটা ছেঁচেছে আর এক পক্ষ এসে কইটা সংগ্রহ করেছে। তো ঠিক সেই রকম, অর্থাৎ দুধটা দেওয়া হয়েছিল লেখকের জন্য, তো লেখক তো খেতে পেল না, কথক খেতে পেল না, তার বদলে বেড়ালটা এসে খেলো, তো সেজন্যই যেন একটা ব্যঙ্গ করতে চেয়েছে সে। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায়, ঠিক আছে, অর্থাৎ যেন কথকের মনটা বোঝবার চেষ্টা করছিল এই ম্যাও শব্দটা প্রয়োগ করে। বুঝি বেড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি, অর্থাৎ ইনডিরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে যেন বেড়ালটা বলবার চেষ্টা করছিল যে তোমার জন্য প্রসন্ন যে দুধগুলো দিয়ে গিয়েছিল সেগুলো তো আমি খেয়ে বসে আছি, এখন তুমি কি বলো। বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না, অর্থাৎ কথক কি বলবে এটা তিনি বুঝতেই পারছিলেন না। একে তো তিনি হুকা হাতে নেশার ঘরে ছিলেন, ঠিক আছে, অর্ধ ঘুমন্ত অবস্থায়, তো তিনি কি বলবেন বেড়ালটাকে ঠিক তিনি তা বুঝতে পারছেন। দুধ আমার বাপেরও নয়, ঠিক আছে, দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন, অর্থাৎ লেখক যখনই বলতে যাবেন কথক তখনই হঠাৎ করে মনে হলো যে আমি বলার কে, দুধটা তো আমার বাপের নয়, দুধটা মঙ্গলার, অর্থাৎ মঙ্গলা যে গাভী তার, এবং প্রসন্ন সেই দুধটা দুইয়েছে, অর্থাৎ এখানে কথক বোঝাতে চাইছেন যে এই পৃথিবীর যত সমস্ত সম্পদ আমরা সংগ্রহ করি না কেন, সমস্ত সম্পদে আমাদের তো অধিকার নেই, কারণ এই পৃথিবীর সমস্ত সম্পদ সৃষ্টি করেছে ঈশ্বর, তো ঈশ্বরের সৃষ্ট সম্পদ যদি আমরা নিজেদের বলে দাবি করি তো সেটা তো অবশ্যই অন্যায় হবে। তাই বলছে দুধটা রেখে গেছে ঠিকই, কিন্তু দুধটা তো আমার বাপের নয়, দুধটা মঙ্গলা গরু, আর তার দুধটা সবার জন্যই প্রযোজ্য, মানে সবাই পেতে পারে, তো সেই জন্য আর প্রসন্ন আবার ধুয়েছে, অতএব দুধটা যে আমার তা তো হতে পারে না, অতএব আমি তাকে বকবই বা কেন, আমার অধিকারটাই বা কোথায় বকবার, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বেড়ালেরও তাই, অর্থাৎ কবি এখানে একটা সামঞ্জস্য মেলাবার চেষ্টা করছেন, অর্থাৎ এই বেড়ালের রূপ দিয়ে এখানে দরিদ্র যে হতভাগ্য মানুষগুলো তাদের বর্ণনা তিনি এখানে করছেন, অর্থাৎ যে মানুষগুলো এই পৃথিবীতে বড় লোকেদের সঞ্চয়ের জন্য নিজেরা খেতে পায় না, ঠিক আছে, কিন্তু অরিজিনালি যদি আমরা দেখতে যাই তাহলে এই পৃথিবীর সমস্ত সম্পদে যেমন অধিকার রয়েছে সমস্ত মানুষের ধনী দরিদ্র নির্বিশেষে, তেমনি বেড়াল এবং কথক নির্বিশেষে সেই দুধের ওপর তো বেড়ালেরও অধিকার রয়েছে। তাই বলছে আমি তো সেজন্যই আমি তার উপর রাগ করিতে পারি না, তবে চিরাগত একটি প্রথা আছে, যে বলছে সে যাই হোক না কেন আমাদের পৃথিবীতে একটা প্রথা আছে যে বেড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়, অর্থাৎ কারো দুধ যদি বেড়াল খেয়ে যায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে তাড়া দিতে হয় এবং মারতে যেতে হয়, এটাই নিয়ম, ঠিক আছে। একটা ধনী লোকের সম্পদ যদি একটা দরিদ্র বা গরিব বা ভিখারি যদি লুট করে চলে যায় তাহলে ধনীটা যেমন তাকে কখনোই ছাড়ে না, তাকে মারতে যেতে হয় বা তাকে মারতে উদ্যত হয়, ঠিক সেই রকমই বেড়ালটাকেও তো মারতে হয়, এটা প্রথা যে দরিদ্রদের ওপর, নির্বলদের ওপর, দুর্বলদের ওপর সবলেরা সবসময় অত্যাচার করে, তো ঠিক সেই রকম প্রথাটা আমি কি করে ভাঙি, অতএব
বিড়াল খেয়ে গেছে, তাকে তো আমাকে মারতে যেতে হবে। আমি যে এই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নয়। অর্থাৎ বলছে, আমি যদি এই চিরাচরিত প্রথাটা, যে বেড়াল দুধ খেয়ে গেলে তাকে মারতে হবে, দরিদ্র কোনো কিছু ছিনিয়ে নিলে তাকে ধনী হিসেবে মারতে হবে, এই প্রথাটা যদি আমি অবমাননা করি বা না মানি, তাহলে আমি এই মানুষের সমাজে বা মনুষ্যকুলে আমাকে কুলাঙ্গার বলে বিবেচিত করা হবে, এবং সেটা তো আমি চাই না। ইহা আমার বাঞ্ছনীয় নয়, অর্থাৎ ইচ্ছুক নয় আমি এটা, যে কেউ আমাকে কুলাঙ্গার বলুক। না জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে। বলছে, কে জানি এই বেড়াল আবার নিজেদের জাতির লোকেদের মধ্যে, অর্থাৎ বেড়ালদের মধ্যে গিয়ে বলবে নাকি যে কমলাকান্ত কাপুরুষ, জানিস তো আমি তার দুধ খেয়ে এসেছি, কিন্তু সে আমাকে কিছু বলতে পারেনি। যদি এরকম আবার আমাকে নিয়ে ব্যঙ্গ ঠাট্টা তামাশা করে, অর্থাৎ কথক মনে মনে এই কথাগুলো ভাবছে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়, অর্থাৎ আমি পুরুষের মতোই আচরণ করব। অতএব বেড়ালটাকে আমি তাড়া দিতে যাবই, অর্থাৎ তাকে প্রহার করতে যাবই। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে, সকাতর মানে কাতরের সহিত বর্তমান, মানে আমি একেবারে সকাতর চিত্তে, মানে একদিকে একেবারে সবকিছু বুঝে শুনে হস্ত হইতে হুকা নামাইয়া, ঠিক আছে, খুব ভেবে চিনতে অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। অর্থাৎ একটা ভাঙা লাঠি আমি কোনো রকমে আবিষ্কার করলাম আশেপাশেই, নিয়ে গর্ব সহকারে আমি তাকে মারতে গেলাম। অর্থাৎ এখানে লেখক বা কথক কিন্তু অপমানও করছে নিজেকে, অর্থাৎ নিজেকে অপমান করা মানেই তিনি ধনী সমাজের প্রতিনিধি, অর্থাৎ তিনি ধনী সমাজকে অবমাননা করছেন বা অপমান করছেন, যে আমি বেড়ালটাকে মারতে গিয়েছি, সামান্য একটু দুধ খাবার অপরাধে আমি বেড়ালটাকে মারতে যাচ্ছি। ঠিক যে এরকম একটা দরিদ্র যদি কোথাও থেকে কিছু খায়, তাকে যেমন ধনীরা শাস্তি দেবার জন্য উদ্যত হয়, আমিও ঠিক তেমনই তার পেছনে ধাবমান হইলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত, অর্থাৎ মার্জারি মানে সেই বিড়াল সুন্দরীটি কমলাকান্তের স্বভাবটা জানতো, যে কমলাকান্ত কেমন স্বভাবে। সে যষ্টি দেখিয়া, যষ্টি মানে এখানে লাঠিটি দেখে বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। ঠিক আছে, অর্থাৎ খুব যে একটা ভয় পাবে লাঠিটা দেখে, যে কমলাকান্ত তাকে লাঠিটা নিয়ে মারতে যাবে, এমন কোনো লক্ষণ সে প্রকাশ করলো না ভয় পাবার। কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, অর্থাৎ কথকের দিকে একটু তাকিয়ে একটু দূরে সরে গিয়ে জাস্ট বসলো সে, ঠিক আছে, কোনো ভয় পেল না। একটু সরিয়া বসিল, বলিল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুকা লইলাম। ঠিক আছে, অর্থাৎ কথকের যেন এখানে দিব্য কর্ণ প্রাপ্ত হয়েছে, অর্থাৎ বেড়ালের এক একটা ম্যাও ডাকের মধ্যে তিনি যেন সবকিছু বুঝতে পারছেন। আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইচ্ছেই হচ্ছে নিজের কথাগুলোকে তিনি বেড়ালের মুখ দিয়ে বলবেন। ঠিক আছে, অর্থাৎ বেড়ালের প্রশ্ন তিনি বুঝতে পেরেছেন, তার মানে তিনি দরিদ্র মানুষদের প্রশ্নটা যেন তিনি বুঝতে পেরেছেন, তিনি যেন জানেন যে দরিদ্র মানুষেরা এরকম প্রশ্ন করতে পারে, সেজন্যই তিনি আবার তার শয্যায় এসে হুকাটা নিল। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম, অর্থাৎ সেই বেড়ালের যে যা বলতে চাইছে, সেই দরিদ্র মানুষেরা যা বলতে চায় সমাজে, সেটা যেন তিনি বুঝতে পারলেন। আসলে তার কথাগুলো যেন দরিদ্রদের হয়েই, অর্থাৎ দরিদ্রদের প্রতিনিধি হয়েই যেন লেখক এই কথাগুলো বলেছেন। বুঝিলাম যে বেড়াল বলিতেছে মারপিট কেন, অর্থাৎ আমি দুধ খেয়েছি তো আমাকে মারতে কেন এসছো? স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারের ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? অর্থাৎ সংসারের যা ভালো কিছু, অর্থাৎ দুধ জাতীয় যা কিছু আছে, ক্ষীর, সর, দুধ, দধি, অর্থাৎ দই, এই মাছ মাংস সমস্ত ভালো জিনিসটা তোমরা খাবে শুধুমাত্র, অর্থাৎ এখানে মানুষেরা, ধনীরা, বড় লোকেরা শুধু খাবে, আর আমরা কিছু পাইবো না। অর্থাৎ বেড়াল এখানে যেহেতু দরিদ্র মানুষের প্রতিনিধি, সেই জন্য দরিদ্র মানুষের কথাই বলছেন, আমরা কিছু পাবো না কেন? তোমরা মনুষ্য, আমরা বেড়াল, প্রভেদ কি? অর্থাৎ তোমরা মানুষ জন্য সবকিছু খাবে আর আমরা বেড়াল জন্য পাবো না, প্রভেদ কি? আমরা দুটাই তো প্রাণী, অর্থাৎ দুটোই তো আমরা প্রাণী, দুটোই তো আমরা দাবি করতে পারি খাবার, দুজনেরই খিদে আছে। তোমাদের ক্ষুদ পিপাসা আছে, আমাদের কি নাই? অর্থাৎ তোমাদের ক্ষুধার্ত ভাব আসে, খিদে রয়েছে, পিপাসা রয়েছে, আমাদের কি নেই?
তোমরা খাও, আমাদের আপত্তি নাই। বলছে তোমরা খাও, আমি আপত্তি করছি না, খাও, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙা লাঠি লইয়া মারিতে আইসো? বলছে তোমরা খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা খাইতে গেলেই, অর্থাৎ আমরা খেতে গেলেই তোমরা লাঠি নিয়ে কেন আমাদেরকে মারতে আসো? আমি বহু অনুসন্ধানে পাইলাম না, অর্থাৎ আমি অনেক ভেবেছি, সেই মার্জা সুন্দরী বা বেড়াল সুন্দরী বলছে, কিন্তু আমি কোনো অনুসন্ধান করেই পেলাম না যে তোমরা আমাদেরকে কেন মারতে আসো আমরা খেলে। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। অর্থাৎ এবার সময় এসেছে বেড়ালের কাছে মানুষের উপদেশ নেবার। অর্থাৎ তোমরা মানুষেরা আমার মতো ক্ষুদ্র বেড়ালের কাছ থেকে একটা উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। বিজ্ঞ চতুষ্পদ, বিজ্ঞ মানে জ্ঞানী, চতুষ্পদ মানে চার পায়া প্রাণী, অর্থাৎ যেহেতু চারটে পা বেড়ালের, তো আমাদের মতো চার পা প্রাণী, চার পা যুক্ত প্রাণী, এই মানে বিজ্ঞ বা জ্ঞানী প্রাণীদের কাছে যদি তোমরা শিক্ষা লাভ না করো, তাহলে তোমাদের কোনোদিন জ্ঞানের উন্নতি আমি তো দেখতে পাই না। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয়, অর্থাৎ তোমাদের আমি বিদ্যালয়গুলো দেখি আমার মনে হয় যে ওখানে জ্ঞান দেওয়া হয় না, অরিজিনাল বা প্রকৃত জ্ঞান হয়তো দেওয়া হয় না, তাই আমাদের মতো চার পাওয়া প্রাণীর কাছেই তোমরা জ্ঞানটা সংগ্রহ করো। তোমরা এতদিন এ কথাটি বুঝিতে পারিয়াছ। দেখো, শয্যাশায়ী মানুষ, অর্থাৎ তোমরা যেন শুয়ে রয়েছো মানে তোমাদের জ্ঞান বুদ্ধি যেন শুয়ে রয়েছে, তোমরা যেন বুঝতে পারো না। ধর্ম কি, অর্থাৎ বেড়াল জ্ঞান দিচ্ছে যে প্রকৃত ধর্ম কি, পরোপকারী পরম ধর্ম, অর্থাৎ পরের উপকার করাটাই পরম ধর্ম। অর্থাৎ আমরা ধর্ম অনুসারে যে কোনো ধর্মের হই না কেন, কিন্তু পরের উপকার করাটাই হচ্ছে প্রকৃত ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, অর্থাৎ আমি এই দুধটুকু খেয়েছি, সেই জন্য আমার খিদের পেটে উপকার হয়েছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। অর্থাৎ তোমার জন্য রাখা হয়েছিল দুধটা, আর সেই দুধটা আমি খেয়েছি, খেয়ে আমার উপকার হয়েছে, অর্থাৎ তোমার ধর্মটা সার্থক হলো। অর্থাৎ তুমি যে ধর্মটা ঘটলো সেই ধর্মের ফল তুমি পাবে। অর্থাৎ তোমার জন্য একটা ক্ষুধার্ত বেড়ালের পেট ভরেছে, তার ফল তুমি পাবে। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অর্থাৎ আমি চুরি করেই খাই আর যা করেই খাই না কেন, কিন্তু আমার খাওয়ার জন্য যে তুমি ধর্মটা সংগ্রহ করেছো বা ধর্মের ফল পেয়েছো, এটাই সব থেকে বড় কথা। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো যে আমার জন্য তুমি ধর্ম সঞ্চয় করতে পারলে। আমি তোমার ধর্মের সহায়, অর্থাৎ তোমার যে ধর্ম ঘটলো সেটার সহায়ক আমি একাই। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি? বলছে আমি চোর হতে পারি। একটা চোর কিন্তু কখনোই চোর হয় না, সমাজ তাকে চোর হতে বাধ্য করায়। তার টাকার দরকার হোক, খাবার দরকার হোক, কোনো সামগ্রীর দরকার হোক না কেন, তার জন্যই কিন্তু সে চুরি করে। সে পায় না বলেই সে চুরি করে, ঠিক আছে? তাই বলছে আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করে চোর হয়েছি? খাইতে পাইলে কে চোর হয়? বলছে যে খাবার পায় সে কেন খাবার চুরি করবে? অর্থাৎ আমি খাবার পাই না জন্যই তো খাবার চুরি করতে যাই। ঠিক সেরকম দরিদ্র মানুষেরাও কি করে, ভিক্ষুকেরা, চোরেরা চুরি করে, তার কারণ হচ্ছে তারা খেতে পায় না বা প্রয়োজনের জিনিসটা পায় না, সেই জন্য। দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিউরিয়া ওঠে, অর্থাৎ যারা চোরের নাম শুনলে একেবারে আঁতকে ওঠে, গায়ে কাটা দিয়ে ওঠে, তারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক, অর্থাৎ চোরের থেকেও তারা বড় অধার্মিক। তার কারণ হচ্ছে যে চোর চুরি করছে কেবলমাত্র তাদের জন্য, তো তারা চোরের থেকেও বড়, কারণ তাদের জন্যই এই সমাজে চোর সৃষ্টি হয়। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না। অর্থাৎ বড় লোকেদের, ধনীদের, সাধু ব্যক্তিদের অনেক আছে, তাই তাদের চুরি করবার প্রয়োজন হয় না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেও চোরে চুরি করে। অর্থাৎ তাদের প্রচুর আছে, কিন্তু চোরদেরকে একটুখানি দেয় না, সেজন্যই তো চোর চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনী। অর্থাৎ যে ধনী কৃপণতা দেখিয়ে নিজের সম্পদগুলোকে কুক্ষিগত করে রাখে, আর যার জন্য এই সমাজে চোরের সৃষ্টি হয়। আর চোরের কাজ যদি অধর্মের হতে পারে, তাহলে সেই কৃপণ যে চোর সৃষ্টি করেছে সেও তো সমান হচ্ছে অধর্মের দাবিদার, চোর দোষী বটে, কিন্তু কৃপণ তদাপেক্ষা শত গুণে দোষী। ঠিক আছে, বলছে চোর দোষী অবশ্যই, কারো চুরি করা, কোনো কিছু চুরি করা সেটা দোষের, কিন্তু যে কৃপণের জন্য চোরটা চুরি করে সেই কৃপণটা শত গুণে দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? বলছে চোরের
চোর চুরি করেছে জন্য তার শাস্তি হয়, কিন্তু যার জন্য চুরি করেছে তার শাস্তি হয় না কেন? দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁঠাখানাও ফেলিয়া দেয় না। বলছে আমি দেওয়ালে দেওয়ালে প্রাচীরে প্রাচীরে আমি ম্যাও ম্যাও করে বেড়াই, মাছ খেয়ে মাছের যে কাঁটাটা সেটা দিয়েই তো আমি সন্তুষ্টি লাভ করি, সাধারণ কাঁটা। একটা দরিদ্র কি চায়? সাধারণ একটু ভাত কাপড়। ঠিক আছে, তো ঠিক বেড়ালের মতোই তার চাহিদা যে সামান্য কিছু মাছের কাঁটা, সেটাও তোমরা ফেলে দাও না আমার জন্য। মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। ঠিক আছে, এইরকম বড় লোকেরাও তাই বিভিন্ন খাবার আয়োজন করে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, সেগুলো নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু সাধারণ মানুষদের দেয় না। ঠিক একই রকম ভাবে বলছে তোমরা মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলে দাও, জলে ফেলে দাও, তবু আমাদের দাও না। তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে? অর্থাৎ তোমরা, তোমাদের পেট খিদে খিদে নেই পেটে, তোমাদের পেট ভরা রয়েছে, আমাদের পেটের ক্ষুধা তোমরা কি করে জানবে? দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কিছু অগৌরব আছে? অর্থাৎ আমাদের মতো দরিদ্র মানুষদের জন্য যদি তোমরা ব্যথিত হও, তাহলে কি তোমাদের কিছু ক্ষতি হবে? কিছু কি অগৌরবের আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না। সেও একটা বড় রাজা ফাঁপড়ে বলিরে রাতে ঘুমায় না, ব্যথিত হইতে রাজি। ঠিক আছে, না ব্যথিত হইতে রাজি। তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে? সন্দেহ নাই যে কখনো সকলেই পরের ব্যথায়। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন। বলছে ঠিক আছে, আমি আমার মতো নগণ্য বেড়ালটা হয়তো তোমার দুধ খেয়েছে, সেই জন্য তোমার এত রাগ, কিন্তু কোনো শিরোমণি চূড়ামণি কোনো ন্যায়ালঙ্কার যদি আসতেন, মানে নামি দামি পণ্ডিত এসে যদি তোমার দুধটা খেয়ে যেত, তবে কি তুমি তাহাকে ঠ্যাঙ্গা লইয়া মারিতে আসিতে? অর্থাৎ তুমি কি তাকে মারতে যেতে? বরং জোর হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব। ঠিক আছে, অর্থাৎ তার কাছে তুমি বরং নত হয়ে বলতে যে আর একটু দুধ এনে দেব, তবে আমার বেলা লাঠি কেন? তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক, পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? ঠিক আছে, তা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, দরিদ্রের দুঃখ কেউ বোঝে না। বলছে যার মাথায় তেল থাকে তার মাথাতেই মানুষ তেল দেয়। ঠিক আছে, অর্থাৎ দেখবি একটা বড় লোকের বিয়েতে মানুষ গেলে দেখবি দামি দামি উপহার নিয়ে যায়, কিন্তু একটা দরিদ্রের বিয়ে বাড়িতে গেলে বা অনুষ্ঠানে গেলে কম দামি নিয়ে যায়। তাহলে কি, যার মাথায় তেল আছে তার মাথায় তেল দিতেই মানুষ সদা ব্যস্ত থাকে, দরিদ্রের দুঃখ কেউ বোঝে না। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো। ঠিক আছে, অর্থাৎ যাকে একটু খেতে বললে বিরক্ত হয়, ইস কি করে খাবো, তার জন্য আবার তোমরা বড় বড় ভোজের আয়োজন করো। ক্ষুধার আর যে জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি, তাকে তুমি চোর বলে মারতে যাও? দেখো, আমাদিকে দশা দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাঁঠাকানা ফেলিয়া দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বেড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদর, বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। বলছে আমাদের মতো এই রাস্তার বেড়ালদেরকে তোমরা সম্মান করো না, কিন্তু যদি তোমাদের আদরের পোষা বেড়াল হয় গৃহমার্জার, সেই বৃদ্ধের কাছে যদি তোমাদের পোষা বেড়াল হয়, যদি যুবতী যে ভার্যা, ঠিক আছে, তার যদি সহদর হতে পারে, মূর্খ ধনীর কাছে যদি শতরঞ্চের খেলোয়াড়ের স্থানীয় হয়ে, মানে স্থানীয়ভাবে বসে থাকতে পারে কোনো বেড়াল, তাহলে তার তো একেবারে পুষ্টি, সোনায় সোহাগাত সে। তাহলে তাহার লেজ ফুলে গায়ে লোম হয়, অর্থাৎ সে দারুণ খাওয়া দাওয়া পায় পোষা বেড়াল হলে, তার গায়ের লোমগুলো বড় বড় হয়, তার লেজটা যেন ফুলে ওঠে। আর তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে, অর্থাৎ অনেক বেড়াল আবার কবি হয়ে যায়, কবিতা লিখতে শুরু করে। আর ঠিক আছে, অর্থাৎ মার্জার কবি বেড়ালকে নিয়ে কবিতা লেখে। আর আমাদিগের দশা দেখো, আহারা ভাবে উদর কৃশ অস্থি পরিদৃশ্যমান। বলছে দেখো আমাদের শরীরটা, আমাদের হাড়গুলো দেখা যাচ্ছে লাঙ্গুল বিনত। ঠিক আছে, অর্থাৎ দাঁত বাহির হইয়াছে, আমাদের জিভা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারা ভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও, খাইতে পাই না।
আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও, নহিলে চুরি করিব। আমাদের কৃষ্ণচর্ম শুদ্ধ মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? অর্থাৎ আমাদের কালো চামড়া, এই ছোট্ট একটু মুখ এবং আমাদের যে সকরুণ ম্যাও ম্যাও, করুণা করে ম্যাও ম্যাও করছি, সেটা দেখে তোমাদের দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? অর্থাৎ যে চুরি করে তার শাস্তি আছে, কিন্তু যে নির্দয়ভাবে সমস্ত সম্পদ সঞ্চয় করে বসে আছে, খেতে দেয় না সাধারণ দিন দুঃখীদের, তাদের শাস্তি নেই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? বলছে দরিদ্র মানুষ যদি আহার সংগ্রহ করতে যায় তাহলে তাকে শাস্তি দেওয়া হয়, কিন্তু যে ধনী, যে কার্পণ্য করে, যে কৃপণ, তার কেন শাস্তি নেই? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিমখোর, তুমি কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? অর্থাৎ 500 লোককে বঞ্চিত করে 500 লোকের খাবার সঞ্চিত করে রাখবে তোমরা ধনীরা? যদি করিল, তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? অর্থাৎ খাওয়া দাওয়া পেট ভরে গেলে বাকিটা দরিদ্রদের কেন দেবে না? অর্থাৎ যেরকম একটা বেড়ালকে দেওয়া উচিত, যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে। অর্থাৎ কোনো ধনী যদি দরিদ্রকে না দিয়ে সবগুলো সঞ্চয় করে রাখে, তাহলে দরিদ্র অবশ্যই তো চুরি করবে। অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই, অর্থাৎ না খেয়ে এই পৃথিবীতে মারা যাবে এজন্য কেউ আসেনি। যে করেই হোক, চুরি করে হোক, চামারি করে হোক, খেয়ে পরে তো বাঁচতে হবে। অর্থাৎ তোমরা ধনীরা দেও না বলেই দরিদ্ররা চুরি করে। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো, মার্জার পণ্ডিত, অর্থাৎ বেড়ালকে এখানে পণ্ডিত সম্বোধন করা হয়েছে কারণ তিনি এত জ্ঞানের কথা বলছেন। তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক, ঠিক আছে? অর্থাৎ সমাজ ধর্মের দিক দিয়ে একেবারে ঠিক তোমার কথাগুলো। সমাজ বিশৃঙ্খলার মূল, অর্থাৎ তোমার এই কথাগুলো সমাজে একটা বিপ্লব আনতে পারে, একটা বিদ্রোহ আনতে পারে। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ তার ধন সঞ্চয়ে যত্ন করিবে না। ঠিক আছে, বলছে ধন সঞ্চয় তো করতেই হবে, ধন সঞ্চয় করতে হবে, চোরের ভয়ে ধনগুলোকে আরো ভালোভাবে রাখতে হবে, তবেই তো লোকে ধন সঞ্চয় করবে, তাহাতে সমাজে ধনবৃদ্ধি হইবে না। মার্জার বলিল, না হইল তুইও আমার কি? সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি। সমাজের ধন বৃদ্ধি মানে কি? ধনীটা আরো বড় লোক হবে। ধনীর ধনবৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? অর্থাৎ যদি একটা ধনীর যদি ধন বৃদ্ধি না হয়, তাহলে দরিদ্রের কি ক্ষতি আছে? আমার মতো বেড়ালের কি ক্ষতি আছে? আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বেড়াল রাগ করিয়া বলিল, আমি তো খাইতে না পাইলাম, তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? ঠিক আছে, অর্থাৎ আমি যদি খেতেই না পাই, সমাজের উন্নতি দিয়ে আমাদের কি লাভ? বেড়ালকে বুঝানো দায় হইল। যে বিচারক বা নৈয়ায়িক মানে যিনি ন্যায় বিচার করেন, কোশমিন কালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। ঠিক আছে, অর্থাৎ যিনি বিচারক, যিনি ধরে নিয়েছেন আমি বিচার করছি, আমি ন্যায় করছি, তাকে আবার কে বোঝাতে পারে? বেড়ালটা নিজেই বিচার করছে, তো বেড়ালকে কি করে বোঝাতে পারবে? এ মার্জার সুবিচারক এবং সুতার্কিক ও বটে, অর্থাৎ দারুণ তর্ক করতে পারে। সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে। এ যদি নাও বোঝে, ঠিক আছে। অতএব ইহার ওপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন। অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য, অর্থাৎ চোরকে শাস্তি দিতেই হবে, ধনী তো ধন সংগ্রহ করবেই। মার্জারি মহাশয়া বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতে আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। অর্থাৎ যে সাজা দেবে তাকেও 3 দিন না খেয়ে থাকতে হবে। তারপরে যদি তার অবস্থা বেড়ালের মতো না হয়, যদি সে চুরি করতে না চায়, তাহলে ফাঁসি দাও, কোনো অসুবিধা নেই। তাহাতে যদি তার চুরি করিতে খাইতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, কিন্তু তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠ্যাঙ্গাইয়া মারিও, আমি আপত্তি করিব না।
বিজ্ঞ লোকের মতো মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। ঠিক আছে, অর্থাৎ যখন কেউ লজিকে বা তর্কে যুক্তিতে পরাজিত হয় তখন সে জ্ঞান দিয়ে চলে যায়। তো বলছে সেই রকম আমিও জ্ঞান দিলাম, আমিও সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি। অর্থাৎ তুমি যদি চাও তাহলে আমি ভালো ভালো জ্ঞানের বই দিতে পারি, পার্কার নিউম্যানের বই দিতে পারি, তুমি সেগুলো পড়ে দেখতে পারো। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে। আর কিছু হোক বা না হোক, আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। অর্থাৎ বেড়ালের উপদেশ থেকে কমলাকান্ত এটুকু বুঝতে পারলো যে সমাজে সকলের সব জিনিসের ওপর অধিকার আছে, তাই সে বেড়ালটাকে নিমন্ত্রণ জানালো বা আমন্ত্রণ জানালো, অর্থাৎ আগামীকাল প্রসন্ন যখন ছানা দেবে তখন এসো, দুজনে ভাগ করেই খাও। অদ্য মানে আজ আর কাহারও হাঁড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও, এক সরিষা ভোর আফিম দিব। বলছে আবার যদি খিদে পায় তাহলে আমার কাছে এসো, আমি একটু আফিম দেবো। অর্থাৎ নেশা করে মানুষ ক্ষুধা ভুলে থাকে, মানুষ দুঃখ ভুলে থাকে নেশা করে, তাই বলছে আমি তোমাকে একটু নেশা জাতীয় আফিম দেব, তাতে তুমি ভুলে থাকবে তোমার দুঃখ বা খিদেটা। মার্জার বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাবে। অর্থাৎ আমার যদি খিদে পায় তখন আমি ভেবে দেখবো যে হাঁড়ি থেকে আমি চুরি করবো কি করবো না। আমি তোমাকে কথা দিতে পারছি না যে আফিম নেবো কি নেবো না, কিন্তু যদি আমি হাঁড়ি চুরি করতে চাই আমি করতে পারি যদি আমার খিদে পায়। মার্জার বিদায় লইল, অর্থাৎ সেই বেড়াল চলে গেল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে, অর্থাৎ তার মতো একজন অজ্ঞান লোক যে সমাজের এই কথাটা বুঝতে পারছিল না, তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসছে এই বেড়ালটা, ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। অর্থাৎ কথকের কমলাকান্তের বড় আনন্দ হলো যে যাক একটা বেড়াল তাকে পেরেছে সেই নীতিবোধের শিক্ষাটা দিতে। ঠিক আছে।